জি, আমি এতিম। আমার আব্বু আম্মু নেই, তবে কখনো খারাপ শিক্ষা পাইনি। আমি চোখের পানি মুছে কথাগুলো বললাম। কলেজের সব থেকে বড় স্টাইলিশ ওয়ালা মেয়েটা আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। আসলে হয়েছে কি, আরে আসুন, ঘটনাটা এমন। আগে পরিচয়টা দিয়ে ফেলি। আমি হলাম অগ্রনীল। ছোট থেকে আব্বু আম্মুর আদর পাইনি, কারণ তারা দুজনেই আমায় ছেড়ে চলে গেছে। আমি জানি না আমার আব্বু আম্মু বেঁচে আছে কিনা, তবে আজ জীবনের 20টা বছর পার হয়ে গেল, কখনো তারা আসেনি। যেখানেই থাকুক না কেন, তারা যেন সর্বদা ভালো থাকে। আমি বেসে করছি, প্রতিদিনের মতো সকালে টিউশন সেরে কলেজে এলাম। আমার গোসল করা লাগে না, কারণ অভাবে এসব করতে পারি না। কলেজ থেকে গিয়ে করবো কষ্ট হলেও। আমি টিউশন পড়লে আমার মতো আরো কিছু এতিম ছেলে মেয়ে আছে, যাদের মুখে আমি দুমুটো অন্ন তুলতে পারবো। তাই ওসব ভেবে এসবের কথা মনেই থাকে না। আপন ভাই বোনের থেকেও ওরা আমার কাছে অনেক বেশি আপন। কলেজে আসবো বলে হেঁটে হেঁটেই আসছে, কারণ আমার অটোতে চাপলে চলবে না। কারণ আমার অটোর ভাড়ায় যদি একজনের আধপেটা খাবার হয়, এটাই অনেক। রাস্তায় আস্তে আস্তে দেখি আমার সেই একটা ভাই আর বোন রাস্তায় আবর্জনা করেছে, মানে প্লাস্টিক। আমি ওদের আগেও বকা দিয়েছি, আর আজ অনেকে রেগে গেলাম, কারণ আমি ওদের মানুষের মতো মানুষ করতে চাই। কেউ যেন না বলতে পারে যে ওরা এতিম। ওরা এখনো অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। আমি কাছে গিয়ে ওদের দুজনে কান ধরে পড়লাম। ওই, তোদের ব্যাপার কি? হ্যাঁ, এখানে কি করছিস? দুজনে ভয় পেয়ে পড়ল। জি আমি। তোরা এত রাতে বাড়ি কি করছিস? ওদের একজনের নাম রায়হান আর আরেকজনের নাম রিয়া। রায়হান কান্না করতে করতে বলল, আমরাও চাই উপার্জন করতে কিছু। কতদিন তোমার টিউশনের টাকায় আমাদের লালন পালন করবে? তোমার তো কলেজ খরচও হয় না। এটা বলি মাথাটা নিচু করে দিল। আমি কথাটা শুনে বেশ খুশি হলাম। এটুকু ছেলে বুঝে গেছে। তবু আমি মেজাজ রেখে বললাম, তো আমি তোদের বড় ভাই, তাই না? আমি কি করব কি না করবো তোদের বলতে হবে নাকি? রিয়া আমার দেখে হাসছে, কারণ ওর বয়স মাত্র 7 বছর। আমি রিয়াকে কোলে তুলে নিয়ে পড়লাম। ওই পিচ্ছি, হাসছিস কেন তুই? রিয়া একটা আঙুল তুলে একটা আইসক্রিম শরের দিকে আঙুলটা দেখালো। দেখলাম একটা পিচ্ছি হাসছে ওকে দেখে। ওই পিচ্ছির হাতে আইসক্রিম আছে একটা। আমার দেখে মনটা যেন কেমন খারাপ হয়ে গেল। পকেটে তেমন টাকা নেই, তবু আমি ওদের নিয়ে দুজনের হাতে দুটো আইসক্রিম ধরে দিলাম। রিয়া আল্লাহতে খুশি আমার মুখে আইসক্রিম পড়ে দিয়ে বলল। আমি রিয়ার দিকে তাকিয়ে খুব হাসলাম। রিয়াকে নামিয়ে দিয়ে বললাম, এই রায়হান, সোজা বাসায় যাবি, আমি কলেজ শেষ করে ফিরছি। আমি দুজনের কপালে চুমু খেয়ে কিছুটা এগিয়ে দিয়ে এলাম। কলেজে ঢুকতেই ওই স্টাইলিশ মেয়েটা সবাইকে প্রতিদিন র্যাগিং করে, আজ আমার পালা পড়ল। আমি কথাটা না শোনার ভান করে আমি চলতেই থাকলাম, আবার চিৎকার করে। এবার আমি ভেবে দেখলাম, এখন না গেলে এর থেকে বেশি খবর আছে। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, এখন তো সব লিডারদের হাতেই পাস ফেল কলেজ থেকে বের করে দেওয়া। আমি চোখ তুলে, জি ম্যাম, আসছি। আমি ওই মেয়েটার মানে ফারের কাছে যেতেই ফারের চোখ থেকে চশমাটা খুলে মাথায় রেখে বলল, কি ব্যাপার? আমি যে এতক্ষণ ডাক দিচ্ছি, কোনো খেয়ালই নেই যে? না না, তেমন কিছু না। না 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 মানে? হ্যাঁ মানে আমি শুনতে পাইনি। ও, তা নতুন অ্যাডমিশন মনে হচ্ছে। না। তবে দেখতে পাই না কেন তোরে কলেজে? নাম কাটিয়ে দেওয়া লাগবে নাকি? কথাটা শুনতেই আমার কেমন শরীরের প্রতিটা লোমকূপ কেঁপে উঠল। না ম্যাম, এরকমটা করবেন না। অনেক কষ্টে কলেজে ফিস দিয়ে আমি অ্যাডমিশন নিয়েছি। ফারিয়ে কিছুটা হেসে পড়ল। সে তো বোঝাই যাচ্ছে। এটা বলে নাকে হাত দিয়ে, ইস, কি দুর্গন্ধ তোর শরীরে, দূর হ, ছি ছি ছি। সবাই আমাকে দেখে কেমন যেন হাসতে লাগলো। সবাই আমাকে দেখে কেমন যেন করতে লাগলো। একজন আবার ব্যাগ থেকে একটা পারফিউম বের করে আর জামার উপরে লাগিয়ে দিয়ে, এই, এটা তুই নিয়ে যা। তোর যা সামর্থ্য দেখে মনে হচ্ছে তুই একটা পারফিউমও কিনতে পারবি না। হ্যাঁ, যেটা বলেছে সেটা ঠিক। আমি কলেজে এসেছি ঠিকই, তবে আমার পায়ে চোটে এক মুখ দাড়ি কোপ আর মাথা পড়তে চললে কখনই বা এসব কাটাবো বলুন? সারাদিন টিউশন করে সে রাত 10টায় বাসায় ফিরে আমি পারফিউমটা না নিয়ে, না ভাইয়া আমার পারফিউম লাগবে না। ওদের মধ্যে একটা মেয়ে, এই তোরা চুপ করবি? এবার মেয়েটা আমার দিকে তাকিয়ে পড়লো। এই আপনি জানতে এখান থেকে যান। ওলে বাবালে, ওর জন্য বুঝি দরদ হচ্ছে তোর নীলা? ওই মেয়েটার নাম নীলা, বেশ দেখতে ভালো, তবে এতদিন কলেজ আসছে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে ভালোভাবে তাকায়নি।
যদি কোনো রকম বিচার দিয়ে আমি কলেজ থেকে বের করে দেয়। আমি এসেছি আমার ড্রিম সাকসেস করতে, আর এখনকার প্রায় 90% ছেলেমেয়ে তো কলেজে এসে বাপের টাকায় ফুটানি দেখাতে, হাতে একটা করে আইফোন আর DSLR। মাঝে মাঝে আমারও ইচ্ছে করে একটু ওসব কিনে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করি। তখনই আমার এতিম ভাই বোনগুলোর কথা মনে পড়েছে। ক্লাস শেষ করে আমি কলেজের গেটের বাইরে থেকে ঠিক বাইরে বের হব কিনা, তখনই ফারিয়া চিৎকার করে পড়ল। আমি মাথা নিচু করে সামনে গিয়ে বললাম, জি ম্যাম বলুন। ব্যাগ থেকে গাড়ির চাবিটা বের করে বলল, এই যা তো, গ্যারেজ থেকে গাড়িটা আমার বের করে নিয়ে আয়। আমি ফারিয়ার এমন ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটা মেয়ে এমন হতে পারে? তখন একটা ছেলে এসে পড়ল। ফারিয়া সাথে সাথে আমার দিকে কিছু খুচরো কয়েন আমার দিকে ছড়ে মারলো। যা, গাড়ি বের করে নিয়ে আয়, নেক্সট এখান থেকে তুলে নিবি। সাথে সাথে আমার চোখে পানি চলে এলো। আমি চোখের পানি মুছতে মুছতে পড়লাম, আচ্ছা আপনাদের কি এই শিক্ষা দিয়েছে আঙ্কেল আন্টিরা? এই কথাটা বলতেই ফারিয়া আমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। ইউ রাস্কেল, তোর মতো এতিমের সাহস কিভাবে হয় আমার আম্মা আপু তুলে কথা বলে? আমি আরো কান্না করতে করতে, জি আমি এতিম হতে পারি, আমার আব্বু আম্মু নেই, তবে কখনো কারো কাছে খারাপ শিক্ষা পায়নি। ওর একটা ফ্রেন্ড বলল। এটা বলে ওর ফ্রেন্ড আমার বুকের উপরে পা মারিয়ে চলে গেল। আর ফারিয়া, এতিমের আবার বড় বড় কথা, যা ভাগ এখান থেকে। আমি এতটুকু মনে দুঃখ পেলাম না, কারণ শত দুঃখ কষ্টের পরই সাফল্য আসে। কষ্ট না করলে বিনা পয়সায় কিচ্ছু মেলে না। ভাইরে, সব টাকার খেলা, সব টাকার মায়া। আমি উঠে জামা প্যান্টে ঝাড়তে লাগলাম। তখনই নীলা স্কুটি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুটা ভয় পেয়ে মুখ লুকিয়ে নেওয়ার চেষ্টা করতেই এই অভ্র শোনেন। নীলার মুখে মিষ্টি পানি শুনে আমি কিছুটা চমকে গেলাম, কারণ ফারিয়ার বান্ধবীরা এত মধুসূদন আমার সাথে কথা বলবে। আমি নীলার দিকে না তাকিয়ে চলতে শুরু করলাম। নীলা আমার সামনে এসে স্কুটি লাগিয়ে পড়ল। এই শুনতে পান না নাকি? ও আমি ভয় ভয়ে, হ্যাঁ আমি একটু কম শুনি। হচ্ছে দেখুন না, তখন ফারিয়া ডাকছিল, তখন শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা, একটা কথা আস্ক করবো আপনাকে। জি। তখন যে ওই দুইটা পোলারে আইসক্রিম কিনে দিলেন, ওরা কে হয় আপনার? ভাই বোন। আপনার তো আব্বু আম্মু নেই, তাই না? ওরা কি আপনার নিজের ভাই বোন নাকি? নিজের নয়, তবে ওরা নিজের আপন ভাই বোন থেকে কম কিছু নয়। আমি আসছি এখন, ভাই। নীলা আবারও ডাক দিল। এই শোনেন না। আমার এখন শুনলে হবে না ম্যাম, আমার পথে সবাই বসে আছে এখন। কেন? আমি খাবার নিয়ে গেলে তবেই ওর তুমুল খেয়ে শান্তি পাবে। মেয়েটা যেন কেমন একটু রিয়াক্ট করে। তুমি ওদের কাছে থাকো, ওই এতিম বাচ্চা। আমি হেসে হেসে নীলার কাছে এসে বললাম, ম্যাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলেন। আপনাকে ওই ফারিয়াপুদের মতোই ভেবেছিলাম। আপনি ওদের থেকে কিন্তু আলাদা, সবাইকে সম্মান দিতে জানেন, কিন্তু এখন বুঝলাম আপনারা কেউ ভালো নয়। নীলা আমতামতা করে বলল। অভ্র শোনেন, আমি কি বলতে চাইলাম। আমি কোনো কথা না শুনে কলেজ থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। পৃথিবীতে এতিমদের কি কোনো সমস্যা নেই? কারণ তাদের আব্বু আম্মু নেই, নিজের আবাসস্থল নেই বলে। মাথায় বিভিন্ন চিন্তা, আমার মাথাটা কেমন যেন একটা হয়ে গেল। একটা হোটেলে খাবার কিনে বাসা থেকে এগোচ্ছি, হঠাৎ একটা ডাস্টবিন থেকে একটা বাচ্চা খানার শব্দ পেতেই আমার বুকটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। আমি খাবারগুলো হাত থেকে ব্যাগে করিয়ে নিলাম এবং ডাস্টবিনের পাশে গিয়ে যেটা দেখলাম সেটা আর বলার বিষয় নয়। সমাজটা আজ খারাপ মানুষে ভরে গেছে। একটা রক্তমাখা শিশু তার আম্মুর আদরে কোল পেতে ছটফট করছে। আমি তাকে দেখে সাথে সাথে ডাস্টবিন থেকে তুলে আমার বুকে চড়িয়ে নিলাম। হায় রে দুনিয়া, এটাই প্রেমে পরিণতি। আমি আমার গায়ে পর্ণের জামাটা খুলে বেবিটা সারা সারা আস্তে আস্তে পরিষ্কার করে ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, তুইও আমাদের মতো আজ থেকে এই দিন, তবে এই তোর বড় ভাইয়া থাকতে তোর কোনোদিনও কোনো কষ্ট হতে দেবে না। এটা বলে ওর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। শিশুটা মায়ের দুগ্ধ পান করার জন্য ছটফট করছে। আমি শিশুটাকে আমার কোলে তুলে দৌড় দিলাম বাসার দিকে। কিছুটা যেতে দেখি শিশুটা ঘুমিয়ে পড়েছে কান্না করতে করতে। আমি এবার হাঁটছি আর ভাবছি, সমাজের সেক্সটাই এখন ভালোবাসার রূপ হয়ে দাঁড়িয়েছে। কেবলমাত্র শরীরের চাহিদা পূরণ করার জন্যই একে অপরের ভালোবাসায় জর্জরিত হয়, এবং তার ফলস্বরূপ এই যে আপনাদের চোখের সামনেই তো আছে। প্রতিটা ভালোবাসার মানুষদের জানাই, প্লিজ এমন করবেন না। দেখুন, আজ ভালোবাসার ফলে একটা শিশু এতিম, তার আজ ডাস্টবিনের জায়গা না হয়ে মায়ের কোলে জায়গা হওয়া উচিত ছিল।
কিন্তু ভালোবাসা চাইতে মেটাতে মেটাতে আমাদের সমাজ আজ অনেকটা পিছিয়ে পড়ে রয়ে আছে। কিছুক্ষণের সেক্সুয়াল মোমেন্টকে এনজয় করতে গিয়ে এমন কিছু কাজ করেছেন। আর হ্যাঁ, আপনারা যারা বলেন ছেলেরা রূপের জন্য ভালোবাসে, শুধু হোটেলে নিয়ে যায়, সে আপুতে বলে রাখি, আপনার শরীর খেতে না থাকলে আপনিও 14 ফেব্রুয়ারি ভালোবাসার মানুষের সাথে লজে কিংবা ফ্ল্যাটে উঠতেন না। দেখুন, ভালোবাসার মানে এই নয় যে তাকে সব কিছু দান করতে হবে। থাক, যারা এসব বোঝে তারা ঠিকই বুঝে যাবে। তবে সব কাপলদের অসম্মান করছি না। এমনও কাপল আছে যারা শারীরিক চাহিদা একে অপরের মেটায়, আবার বিয়েও করে নেয়। তবে ইসলাম ধর্মে এসব বিয়ের আগে হারাম। এসব ভাবতে ভাবতেই বাসার সামনে এসে দাঁড়াতেই সবাই উঠে আসলো আমাকে দেখে, এবং আমার হাতে শিশুটা দেখে তারা খুশিতে আমার কোল থেকে তাকে টেনে নিল ওদের কোলে, আর চিৎকার করে। আমি ওদের দিকে হাসি মুখে তাকিয়ে, এই শোন, খাবারগুলো ধর, আর আমি এখনই তোদের ভাইয়ের জন্য তোদের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আজ তোদের ভাইয়ের জন্মদিন, তাই আজ মাংস ভাত রাতে। সবাই শুনে আমার খুশিতে আধখানা হয়ে গেল, কারণ মাংস খুব কম সময় তাদের খাওয়াতে পারি। প্রতিদিন তো এক খাবার সবজি ভাত। বলে দিতাম বড় মুখ করে, কিন্তু টাকা পাবো কই? আবার ওর দুধের টাকা। এটা ভাবতে ভাবতেই আমি একটা শার্ট পরে বাইরে আসতে দেখি নীলা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমাদের বাসার সামনে। তাহলে কি আমায় ফলো করেছিল নীলা? ধর, আমাকে কেন ফলো করতে যাবে? আমি এবার নীলার সাইড দিকে পার হওয়ার সময় নীলা আমাকে ডাক দিল। এই হাত পোলা। আমি কোনো সাড়া না দিয়ে মাথায় 100 চিন্তা নিয়ে চলতে থাকলাম। চলতে চলতে একটা মুদির দোকানে পৌঁছে পকেট থেকে মানিব্যাগটা বের করে দেখলাম জানি তো বেশি টাকা নেই। ওদের ভাইয়ের জন্য দুধ নিতে হবে। পকেটে মাত্র 250 টাকা পড়ে আছে। মুদির দোকানে গিয়ে একটা দুধের প্যাকেট নিলাম, দাম নিল 230 টাকা, আর পড়ে থাকলো 30 টাকা মাত্র। আমি মাথাটা নিচু করে চলতে থাকলাম। মনটা খুব খারাপ হচ্ছে। আজ ওদের বলেও দিলাম যে মাংস ভাত আনবো, কিন্তু টাকা আজ কোথায় পাবো আমি? দুধটা ওদের দিলাম এবং বললাম, এই রাহেন, সিয়াম, শোনে দিকে। ওরা ছুটে আসলো। দুধটা নিয়ে যা আর খাইয়ে দে ওকে। আমার টিউশন আছে, আমি টিউশন ছেড়ে আসছি, ওকে? আচ্ছা ভাইয়া। আমি এবার বাসা থেকে টিউশন উদ্দেশ্যে বের হলাম। ভাবছি যদি হোটেলওয়ালা ধারে দেয়, তাই সোজা হোটেলের মালিকের কাছে গিয়ে, ভাইয়া। জি ভাইয়া, আমি তো প্রতিদিন আপনার হোটেলে খাবার নিয়েছি। বেশ দেখে মনে হচ্ছে ধার দেবে না। না মানে ভাইয়া, আজ একটু মাংস ভাত নিয়ে যেতাম। যদি আপনি ওই মাংস ভাতের টাকাটা ধার রাখতেন, আমি 2 দিন পরেই দিয়ে দেবো। হোটেলের মালিক আরো মেজাজ থেকে পড়ল। এটা বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এরকম ব্যবহার দেখে আমি খুবই পেছন হয়ে রাস্তায় চলতে থাকলাম। তারপরে মনে হলো, আরে আজ তো মাসের 1 তারিখ, তার মানে আজ টিউশন স্যালারি পাবো। ওখান থেকে খাবারটা নিয়ে নেব। আমার মুখটা এখন উজ্জ্বল হয়ে উঠল। আমি টিউশন পড়াতে পড়াতে লক্ষ্য করছি অভিযুক্তকে, কিন্তু কেউ কাছে আসে না। প্রায় 2 ঘন্টা পড়ানোর জায়গায় আজকে 4 ঘন্টা পড়ালাম, কিন্তু স্যালারির কোনো কথাই আসলো না। আমি মুখ ফুটে না বলতে পেরে পড়িয়ে সোজা বাসা বাইরে চলে এলাম। রাস্তায় হাঁটছি এখন, মাঝে মাঝে রাস্তার এপাশ ওপাশে তাকাচ্ছি আর দেখছি একে একে সব কাপলদের ভিড়। কেউ কারো হাত ধরে বসে আছে, কেউ কাউকে চিবুকে চুমুক করছে, কেউ বা জড়ি ধরে বসে আছে। রাস্তার কিছু বয়স্ক লোক তাদের নিয়ে সমালোচনা করছে, আবার মাথা নিচু করে নিয়ে তাদের চোখ এড়িয়ে চলেও যাচ্ছে। হায় রে দুনিয়া, কি ভালোবাসা আজ! হঠাৎ আমার কেমন যেন একটা মনে হতে রাখলো। আমি একটা দেয়াল ঘেঁষে বসে যাওয়ার চেষ্টা করতে গেল আমার প্যান্টটা একটা হাঁটুর ওপরে একটু ছিঁড়ে। মাত্র একটাই প্যান্ট আমার, আর ছিঁড়বো না কেন? কতদিন আগে এই প্যান্টটা ফুটপাথ থেকে নিয়েছিলাম। আমি চুপচাপ বসে রইলাম। পকেটে মাত্র 20 টাকা আছে। তাতে কি হবে? আমি ওদের কি জবাব দেব? প্রায় এখন রাত 12টা বাজে। আমি ঘুমিয়ে পড়েছি ওসব কথা চিন্তা করতে করতে। হঠাৎ কে যেন আমায় লাথি মারতে মারতে, এই উঠ উঠ। আমি চোখ খুলতে দেখি পুলিশ। আমি ভয় পেয়ে, জি স্যার। কি সমস্যা এখানে? কি এত রাত পর্যন্ত? আর মাস্ক কোথায়? আমি তো পুরাই ভয়ে কাঁপছি। জি স্যার, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও, তা মাস্ক কোথায়? আমি মাথা নিচু করে, জি স্যার, মাস্ক নেই। হঠাৎ কাকে যেন ডেকে পড়ল। এই, এর কাছ থেকে 300 টাকা ফাইন নে, মাস্ক নেই বলে। হায় রে আল্লাহ, 300 টাকা আমি কোথায় পাবো? মাত্র একটা মাস্ক না থাকার জন্য এই শহরে টাকার মূল্যটাই বেশি কেন তাহলে মানুষের থেকে? এবার আরেকটা পুলিশ এসে পড়লো। আমি থমকে গিয়ে পুলিশের দিকে তাকিয়ে বললাম, জি স্যার, আমার কাছে টাকা নেই। জি স্যার, আমার কাছে একটাও টাকা নেই। সাথে সাথে আমার একটা লাথির বাড়ি দিয়ে
আমি আবারও পুলিশের দিকে তাকিয়ে হাত জোর করে পড়লাম, বিশ্বাস করুন স্যার, আমার কাছে কোনো টাকা নেই। কি হলো রূপম, টাকা নিলে? আগের পুলিশটা এসে আমার গালে একটা জোরে থাপ্পড় মেরে দেয়। পুলিশটা আমাকে অনেক লাঠির বাড়ি দিল। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম আর ভাবতে লাগলাম, হে আল্লাহ, আমাদের মতো এতিমদের এরকম কষ্টখানে সহ্য করা লাগে। প্লিজ আল্লাহ, জবাব চেয়ে তোমার কাছে জবাব দাও। টাকাই মানুষের কাছে সবকিছু। পুলিশগুলো আমার একটু চোখে আঘাত হতেই আমি আমার পা ব্যথা নিয়ে দিলাম দৌড় পুলিশগুলোর কাছ থেকে। কিছু দূরে এসে একটা অন্ধকারে দাঁড়িয়ে আছে আর হাঁপাচ্ছি। কোনো বাতি জ্বলছে না আশেপাশে। আমার বাম পাটা খুব জোরে যন্ত্রণা করছে। আমি আবারও দেওয়াল ঘেঁষে বসে পড়লাম। খুব চিন্তা হচ্ছে, ওর আজ রাতে আমার নিয়ে যাওয়া মাংস ভাতের আশায় বসে যাচ্ছে। বাট আমি শালা একটা কাজও ভালোভাবে করতে পারি না। আজ ওদের মন ভেঙে যাবে। আজ ওদের পেটে ভাতও শান্তি মতো দিতে পারবো না। এটা বলে আমি দুটো চোখ বন্ধ করে মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি শুনতে পেলাম একটা কাপলের আওয়াজ। তারা নাকি এসব কথাবার্তা বলছে। কথাটা শুনি আমি নিজের মনেই হালকা একটু হেসে নিলাম। হায় রে দুনিয়া, প্রতিদিন এমন কত প্রতিশ্রুতি দিই, কত মেয়ের ধর্ষণ হচ্ছে নিজের ইচ্ছেতেই। আবার মেয়েটি কেমন রেগে পড়ল। আমি মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলাম, ছেলেটার একার খেতে নেই, তাহলে মেয়েটারও আছে। তা না হলে একটা ছেলের কি এমন শক্তি আছে যে তাকে এসব করার জন্য রাজি করতে পারে? মেয়েটা নিজের ইজ্জত বাঁচার জন্য মানা তো করতেই পারত। ছেলেটা এবার হঠাৎ আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আবারও আমার মতো একটা এতিমের জন্ম হতে চলেছে। তাই আমি তাড়াতাড়ি আমার পা ব্যথা নিয়ে দৌড় দিলাম এক ফার্মেসির দিকে এবং প্রোটেকশন নিয়ে এলাম ওই ছেলে মেয়েটার কাছে। এখনো তারা স্বাভাবিক অবস্থাতেই আছে আর তাদের মতো ঝগড়া চলছে। আমাকে দেখে তারা খুব ভয় পেয়ে গিয়ে আমি কোনো কথা না বলে আমার হাতটা বাড়িয়ে দিলাম। ভাই এই নাও প্রোটেকশন, তবে বিনা প্রোটেকশনে এসব কিছু করো না। এই জন্যই দিলাম আমি এতিম, আর তোমরা যা করতে চলেছ কিছুদিন পর হয়তো তাকে অ্যাবর্শন করে দেবেন, নয়তো আরো কিছুদিন পর সেই ছোট্ট দুধের শিশুকে ডাস্টবিনে ফেলে আসবেন। সো প্রোটেকশন ইউজ করুন। এগুলো বলতেই সেটা লাগে ক্ষিপ্ত হয়ে আমার নাকের উপর ঘষে মেরে পড়লো। আমি এসে আমার কিছু না ভাই, তবে ওই ছোট বোনটার ক্ষতি হবে, আর তা আমি চাই না। এবার মেয়েটা উচ্চস্বর তুলে পড়ল, কেন? আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তবু আমি হেসে ছেলেটার হাতে প্রোটেকশনটা খুঁজে দিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় 2টো। রাস্তায় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, বাম পাটা মাটিতে ফেলতে পারছি না। দেরি করে বাসায় যাচ্ছি। যাই হোক, সবাই ঘুমিয়ে পড়বে এতক্ষণে, তাহলে আর ওদের সামনে আজ আমার মাথা নিচু করে বলতে হবে না আজ তোদের জন্য খাবার আনতে পারিনি। এই তোদের বড় ভাইয়া হবে। নাক দিয়ে রক্ত চড়ছে আর আমি হাতে করে মুছছি। হঠাৎ আমার সামনে নীলা এসে দাঁড়ালো। আমাকে দেখে স্কুটি থেকে নেমে দৌড়ে আমার কাছে আসছে। এই অভ্র, আপনার এমন অবস্থা কেন? আমি এসে ও কিছু না, একটা ট্রেনে পড়ে গেছিলাম। নাকি রক্ত বের হচ্ছে তো। এখনই থেমে যাবে। ওয়েট। ছুটে গিয়ে স্কুলের সিটের নিচে থাকা একটা তোয়ালে দিয়ে আমার সামনে নিয়ে এসে হাত দিয়ে আমার নাকের রক্ত পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই এই ম্যাম কি করছেন এটা? কেন দেখতে পারছেন না কি করতে যাচ্ছি? আমি তোয়ালেটা আমার মুখে না লাগাতে দিয়ে, ম্যাম ওই তাওয়ালের একটা দাম আছে, আর এই তাওয়ালে দিয়ে আপনি আমার রক্ত মুছতে চলেছেন। হ্যাঁ তাতে কি? না ম্যাম, অনেক দাম। আরে বাবা কাছে আসেন, রক্ত ঝরছে তো খুব। না, এটা বলে আমার কাছে এসে আমাকে ধরে আমার রক্ত পরিষ্কার করতে থাকলো। মেয়েটার এমন ব্যবহার সোজা আমার বুকে এসে লাগলো। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমনটা ব্যবহার করেনি, কোনো বাইরের মানুষ না। রক্ত পরিষ্কার করে দিয়ে স্কুলের কাছে আমি নিয়ে গেল এবং তাওয়ালেটা রাখতে যাবে, ঠিক তখনই আমি বাদ দিয়ে পড়লাম, খাল ধুয়ে দেবো, আপনি আমাকে দিন। নীলা পুরুপুসকে বলল, বেশি বকেন কেন আপনি? আমার রক্ত পরিষ্কার করেছেন, সো আমার কর্তব্য তো এটা। বেশি বকেন কেন আপনি? রাগ দেখে স্কুটিতে উঠল। এই বসেন। কেন? কেন মানে এই পা ব্যথা নিয়ে সারা রাস্তা হেঁটে কেমনে যাবেন? আর যদি না আমি পার্টিতে যেতাম তাহলে তো আপনাকে সারা রাস্তা হাঁটতেই হতো। ও, নীলা আবারও আমার দিকে রাগে লুক দিয়ে, এই আপনি হাসি মুখে কথা বলতে পারেন না, সবসময় গোমরা মুখ থাকেন কেন? এমনি। ও কি হলো, বসুন। ভাবলাম সত্যি আমার সমস্যা বেড়ে যেতে, তার থেকে বেটার নীলের সাথে যাওয়াই। আমি এবার নীলের স্কুটিতে চাপলাম। রাস্তায় যাচ্ছি, মাঝে মাঝে খুব জোরে ব্রেক দিচ্ছে, আর আমি ওর দিকে চোখে পড়তে চাইলেও আমি হতে দিচ্ছি না। আমি আমার দুটো হাত স্কুটির পেছনে ভালোভাবে ধরে বসে আছি, খুব স্পিডে চালাচ্ছে। আমার ভয় দেখে নীলা হেসে হেসে বলছে,
সমস্যা নেই, আমায় ধরতে পারবেন। না না, আমি ঠিক আছি। নীলা আবারও হাসতে হাসতে পড়লো, এই ভীতু কেন আপনি? কেন? এই যে আমায় ধরতে ভয় পাচ্ছেন? সত্যি কথা বলতে, কোনো নারীকে স্পর্শ করা আছে তার সাথে কোনো অটিক বন্ধনের বদ্ধ হওয়ার আগে। আর আপনি আমার তেমন কেউ না। নীলা আবারও হেসে, অভ্র, আপনি এমন কেন? কথায় কথায় সবার মন কাছে নিয়ে চলে আসেন, আবার কারোর মনে হালকা রকম জায়গাও তৈরি করে না। মানে? আরে কিছু না, এই এসে গেছে আপনার বাসা। এখনো রায়হান আর সিমু ঘুমায়নি, বাসার দরজা বসে আছে, হয়তো আমার অপেক্ষাতেই। আমি নামতেই দেখি রায়হান আর সিম উঠে দাঁড়ালো। নীলা স্কুটি স্ট্যান্ড করে আমার বাসার ভিতরে দিয়ে বাইরে চলে গেল। বাড়ি পড়ে সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র রায়হান আর সিয়াম ছাড়া। ওদের দিকে তাকিয়ে কেমন মায়া লাগছে, বুকটা কান্নায় ছটফট করছে। এমন সেদিনই হয় যেদিন আমি ওদের জন্য খাবার আনতে পারি না। আমি মাথা নিচু করে বসে আছি, হঠাৎ রায়হান খাবার প্লেট এনে আমার সামনে ধরলো। ভাইয়া, খেয়ে নাও। আমি শুনেই অবাক, এরা খাবার কোথায় পাবে? আমি তো এনে দিইনি। আমি চোখ তুলতে দেখি মাংস আর ভাত, আর সাথে আরো কিছু তরকারির আইটেম। আমি পুরোই আশ্চর্য। আমি এবার খাবারকে দিয়ে গেল। জানি না ভাইয়া, একটা মেয়ে এসে বলল যে তোমাদের অব্র ভাইয়া এই খাবারগুলো পাঠিয়েছে। মেয়েটার মুখটাও দেখতে পাইনি, মাস্ক পরা ছিল। ও, সবাই খেয়েছিস তোরা? জি ভাইয়া, পেট পুড়ে খুব মজা করে আজকে খেয়েছি। ও আচ্ছা, চল তোরা ঘুমিয়ে পড়। এবার ওদের ঘুমাতে বলে খাবার প্লেটে এক সাইডে রেখে ভাবতে রাখলাম। খাবারটা কে এনে দিল? এ তো অনেক টাকার খাবার। আমি জানলার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করলাম নীলা জানলার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখি কেমন তাড়াতাড়ি করে স্কুটিতে স্টার্ট দিয়ে খুব স্পিডে বেরিয়ে গেল। নীলার ভয় চলে যাওয়াতে আমি জানলার পাশে দাঁড়িয়ে রইলাম। পায়ে প্রচন্ড ব্যথা করছে, তাই খাবার না খেয়ে শুয়ে পড়লাম। বাট ঘুম আর আসছে না। না, এ কে সে মেয়ে যে বাসে এসে খাবার দিয়ে গেছে? কেন খাবার দিয়ে গেল? তবে কি সে আমাকে চেনে, নাকি আমি তাকে খুব ভালো করে চিনি? যাই হোক, ভালোই হয়েছে। কখনো জানতে পারলে তাকে একটা ধন্যবাদ আর খাবারের বিলটা দিয়ে দেবো। পায়ে প্রচন্ড ব্যথা নিয়েও চোখ বন্ধ করে আছি। হঠাৎ ওই শিশু বাচ্চাটি কান্না করতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে ওকে ঘুম পাড়ানোর ট্রাই করতে থাকলাম, বাট ও কান্না করেই যাচ্ছে। বুঝলাম ক্ষুধা লাগছে শিওর। আমি সাথে সাথেই পাশে থাকা ফিডারটাই একটু দুধ আর গরম পানি ঢেলে মিক্স করে মুখে দিলাম। ফ্ল্যাক্সে গরম পানি ছিল, হয়তো রাহান ওরা সন্ধ্যায় গরম করে রেখেছিল। আমি এবার ওকে কোলে তুলে এনে তুলাতে লাগলাম, এতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ছেলেটার দিকে তাকাতেই আমার মনটা কেমন ভরে গেল। যাদের মতো একটা নিষ্পাপ শিশুকে কিভাবে ফেলে গেল এরা? তার আব্বু আম্মুর কি এতটুকু মায়া মহব্বত নেই ওদের মনে? আজকাল তো বিয়ের পরে এমন ট্রেন্ড চলছে। কি আর বলবো ভাইয়া। আমি মাথায় হালকা করে হাত বুলিয়ে দিচ্ছি। শিশুটা নিজের আনমনে দুধ খেয়ে যাচ্ছে। আমি কপালে একটা চুমু খেয়ে ওর গালেতে একটু সোহাগ করে দিলাম। বাবু, ঘুমিয়ে পড়ো, তোমার বড় ভাই না কাল টিউশন পড়তে যাওয়ার আছে। আস্তে আস্তে শিশুটি নিবিড় ঘুমের দেশে হারিয়ে গেল। আমি পাশে থেকে নিজে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি শিশুটা খুব হাসছে আমার পাশে শুয়ে থেকে। আমি ওর দিকে তাকিয়ে উঠে বসতেই আমি অবাক হলাম। হায় আল্লাহ, আমার পুরো শরীরে তো প্রস্তাব এসেছিটা। আমি হালকা রেখে শিশুর দিকে এগিয়ে থাকাতেই মুখে আঙুল দিয়ে হি হি করে হাসছে। আমি ওর সাথে তালে মিলিয়ে আমিও মিটি মিটি দিয়ে হাসছি। মারবো জানিস তো, রাতে বলেছিলাম আমার টিউশন আছে। আরো হাসছে শিশুটা। এবার আমি ওকে ফ্রেশ করে আবার শুয়ে দিলাম। সবাই ওকে ঘিরে বসে আছে আর খেলা করছে ওরা। রিয়া আমার কাছে আসতেই, কিছু বলবি? বল। কেন, মুড়ি নেই? ও, এই রায়ন শোট। রায়ন কাছে এসে, জি ভাইয়া। ওই গলিতে যে আব্দুল কাকা আছে না, ওকে গিয়ে বল যে পাউরুটি আর তরকারি দিতে। ভাইয়া, আগে তো অনেক বাকি আছে। হ্যাঁ, সেটাও তো ঠিক, বাট একটা রোজগারে আর কত চালাবো বলেন তো? আব্দুল কাকাও দিতে মানা করবে না, তবু একটা মানুষের কাছে আর কত বাকি চাইবো? নিজেরও তো লজ্জা করে। তো সমস্যা নেই, বলবি 2 দিনের মধ্যে ভাই স্যালারি পাবে, নেক্সট বাকি মিটিয়ে দেবে। এই জন্যই বলছিলাম ভাইয়া, আমরাও কিছু রোজগার করি। আমি রেগে গেলাম ওর কথা শুনে। এই বলে, তোর কি আমি খাওয়াতে পারি না প্রতিদিন? জি ভাইয়া, পারেন তো। তবে এসব কথা কেন? আচ্ছা ভাইয়া, ভুল হয়ে গেছে, মাফ করো। ওকে, আমি চললাম। একেবারে কলেজে বাসে ফিরবো। আর হ্যাঁ, ছোট ভাইদের খেয়াল রাখিস। জি ভাইয়া, তুমি কোনো টেনশন নিও না তো। এবার আমি কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। দুটো পাশে টিউশন সারলাম। দেখি আজ তারা স্যালারিও দিয়ে দিল না বলতেই। আল্লাহর কাছে
লাখ লাখ শুক্রিয়া। আমার এই অভাবটা দিনে এই কত টাকা দিয়ে আমার পাশে আছেন। যাক, আজ তাহলে আব্দুল কাদের ধার মিটে যাবে। আসলে কি জানেন তো, মানুষ সবকিছু টাকা দিতে রাজি আছে, কিন্তু যখনই ছেলে মেয়ের টিউশন স্যালারির কথা সামনে আসে তারা 10 পা পিছু হয়ে যায়। আচ্ছা, আমরা তো নিজের টাইম নষ্ট করে তাদের ছেলে মেয়েদের পড়তে যাই যাতে 2 বছর মুখ দেখতে পাই। ভাইরে, এটা বাস্তবতা। যারা টিউশন পড়েন তারাই কেবল এই ওপরে 4টা লাইনের কথা ভালোভাবে বুঝতে পারবেন। হয়তো অনেকে রিয়েলাইজও করছেন। রাস্তায় প্রচন্ড রোদ্রে হেঁটে হেঁটে কলেজ থেকে এগোচ্ছি। কলেজের সামনে ঢোকার আগে একটা উকি মেরে দেখে নিলাম এখানে আবার সেই স্টাইলিশ ফাড়িয়ে নেই তো। না নেই, তাই সোজা কলেজের ভেতর ঢুকে পড়লাম। কিছু দূর যেতে দেখি পেছন থেকে ডাক পড়লো। ও অভ্র, শুনি। আমি প্রথমে দৌড় দেওয়ার চেষ্টা করলেও পরে বুঝতে পারি এটা তো পাড়ির ভয়েস নয়, এটা তো নীলার ভয়েস। আমি এবার ঘুরে দাঁড়িয়ে নীলা আমার কাছে এসে বলল, এই তো, এত লেট হলো কেন আপনার? আমি তো এমন কথা শুনি অবাক। মানে কি, আমার সম্বন্ধে এত জানার আগ্রহ কিসের এত? এটা ফারের সাথে মিশে কোন ষড়যন্ত্র নয় তো? না না, নীলা তো এমন হতেই পারে না। টিউশন পড়ে এলাম তো। ও, তা কটা পারলেন? বেশি নয়, 2টো। নীলা আবার মাথা নিচু করে হালকা ঠোঁটে হাসি রেখে আমার দিকে তাকিয়ে চুল ঠিক করে বলল, তো কটা পড়লেন? কি? আমায় টিউশন পড়াবেন মিস্টার অভ্র? মানে কি, আপনি আর আমি তো আগিয়ে পড়ি, তাহলে কিভাবে পড়াবো? উফ, পড়াশোনার জন্যই কেন টিউশন পড়া লাগবে বুঝি? আমি তো অন্য কিছু জানতেও শিখতে চাই। নীলা মিটি মিটি হাসছে। আমি কিছু না বুঝতে পেরে সিরিয়াস হয়ে বললাম, না, আমি শুধু পড়ালেখা শেখাই। সরি। হ্যাঁ, এটা বলি আমি চলতে শুরু করলাম, কারণ ওর কাছে দাঁড়ালে যদি অন্য কেউ আমাদের একসাথে দেখে নেয় তখন একটা বড় রকম বিপদ আকার নেবে। আজকাল ভাই বোনকে একসাথে দেখলেও মানুষজন অন্য কিছু ভেবে বসে। এটাই দুনিয়ার চালচলন রে ভাই। নীলা আবারও আমার পথ আটকে আমার সামনে এসে দাঁড়ালো। এই যাচ্ছেন কই শুনি? ক্লাসরুমে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তাতে কি? চলেন তো ক্যাম্পাসে গিয়ে আড্ডা মারি একটু। সরি, আমি কলেজে পড়াশোনা করতে আসি, আড্ডা মারতে নয়। নীলা এবার এগিয়ে পড়ল। এই আপনি আজব তো। আমি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইলাম। নীলা এবার আমার হাত ধরে টেনে সারা ক্যাম্পাসের স্টুডেন্টদের সামনে দিয়ে আমাকে নিয়ে এসে একটা গাছের নিচে বসিয়ে দিল এবং আমার পাশে বসতেই আমি ওর থেকে মিনিমাম 3 ফুট দূরত্বে সরে গিয়ে বসলাম। নীলা ব্যাগটা পাশে রাখলো এবং ব্যাগ থেকে মোবাইল বের করে কিছু টিপতে লাগলো। আমার কোনো মোবাইল নেই, থাকবি বা কিভাবে? যে ছেলে খাওয়ার চোটে না, তার আবার মোবাইল কিসের? আমি মাথা নিচু করে ব্যাগ থেকে বই বের করে রিডিং করতে শুরু করলাম। নীলা সোজা আমার সামনে এসে বসলো এবং আমার হাঁটু দুটোতে চাপ দিয়ে পড়লো। এই একদম উঠবেন না। আচ্ছা, আমি আবারও রিডিং দিতে শুরু করলাম। এই আপনি এমন কেন? কেমন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন ভালোভাবে? আমি যত আপনার সাথে মিশতে যাওয়ার চেষ্টা করি, আপনি কেন দূরে চলে যান? আমি কি আপনার একটা ভালো বন্ধু হতে পারি না? কথাটা শুনে কেমন যেন একটা ফিল করলাম। এই কথাগুলো শোনা তো ভাগ্যে কোনোদিন হয়ে ওঠেনি, সে জব না দিয়ে পারলাম না। শোনেন তাহলে নিলাম, আমি হলাম কি এক অতিম ছেলে, যার কোনো আব্বু আম্মু আছে কিনা কোনো ঠিক নেই। আমার পরনে ভালো পোশাক নেই, আপনাদের সাথে মেশার কোনো ক্ষমতাও নেই। আর আমি কেন তুরসে জানেন? খুব ভয় হয় কাউকে বিশ্বাস করতে। আম্মু আব্বুর বিশ্বাস নিয়ে আমি এই পৃথিবীর আলো দেখতে চেয়েছিলাম। জি, পেয়েছি, তবে দুনিয়ার আলো আমি কখনো দেখতে পাইনি। আর আমার দুনিয়া আমার আব্বু আম্মু। আপনার যে টাকাটা প্রতিদিন পার্টিতে ডিস্কোতে ছাড়িয়ে আসেন না, তাতে আমার মতো আরো 5 জন ছেলের অনায়াসে 1 মাস ভালো মন্দ খেয়ে নিয়ে পার হয়ে যাবে। নীলা মাথা নিচু করে সবকিছু শুনছে আর হয়তো ফিলও করতে পারছে, জানি না পারছে না কিনা, তবে ওর মুখে কেমন একটা বিষণ্ণতার ছাপ লক্ষ্য করলাম। নীলাম, আপনার চোখে পানি কেন? না না, কিছু না, চোখে পোকা পড়ে গেছে তাই আর কি। ও আচ্ছা। জি, ওই ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি? এবার তাড়াতাড়ি ওর ব্যাগ থেকে একটা প্যান্ট আর শার্ট বের করলো। দেখুন তো কেমন হয়েছে। আমি প্যান্ট আর শার্টটা দেখে পুরো অবাক। খুব সুন্দর জিনিস তো, পছন্দ হয়েছে আমারও। আমিও একদিন এরকম শার্ট আর একটা প্যান্ট কিনবো। আমি মাথা নেড়ে বললাম, জি অনেক সুন্দর। বয়ফ্রেন্ডের জন্য নিয়েছেন বুঝি? কই, আপনার বয়ফ্রেন্ডকে তো দেখছি না। ধরু বুদ্ধু, আমার কোনো ওসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই। ও আচ্ছা, তাহলে বুঝি বাসায় কোনো ভাইয়া আছে, তার জন্য নিয়েছেন? খুব সুন্দর শার্টের প্যান্টটা। ওই বুদ্ধু শোনেন, জি বলেন। এগুলো আপনার জন্য, কাল থেকে এগুলো পরে কলেজে আসবেন। আমি শুনেই থমকে গেলাম। আমি কিছুক্ষণ জবাব না দিয়ে নীরবে। সরি, আমি শুনতে পারবো না।
নীলা মাথাটা নিচু করে, কেন? কারণ আমি আপনাদের মতো স্টাইলিশ হতে চাই না। কেন হতে চান না বলে? কারণ আমি একজন এতিম ছেলে। আমি যতই ভালো পোশাক পরিধান করি না কেন, আমার অভাব চিরকালে রয়ে যাবে। নীলা আরো রেগে গিয়ে, অভ্র, আপনি বোঝার চেষ্টা করুন। না, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি আসছি। এটা বলে আমি ওঠা রাখি নীলা উঠে শার্ট আর প্যান্টটা আমার দিকে ছড়ে মেরে রাগে মাটিতে একটা লাথি মারে। Damn it! এটা বলেই চলে গেল। নীলা যে রেগে আমার সাথে এরকম ব্যবহার করছে আমি বুঝতে পারলাম, বাট এইসব পোশাক নিতে আমি পারবো না ওর থেকে। তা আমি ওগুলো আমার ব্যাগে ঢুকিয়ে নিলাম। নীলাকে দেখতে পেলে ওকে ফিরে দেবো। এবার আমি ক্লাসরুমে দেখে গেলাম এবং ক্লাস ছেড়ে এবার বাসায় যাব। ঠিক তখনই ফারিয়ার ডাক পড়ল। আজ আমি কোনো দ্বিধাবোধ না করি ফারিয়ার কাছে গিয়ে মাথা নিচু করে আছি। জি বলুন। ফারিয়ার একটা সাঙ্গুবাকু মানে ফ্রেন্ড বলে উঠল। তুই তো গাড়ির চাবি কুড়িয়েছিস তো দে, নয়তো ফারিয়া তোকে জানে মেরে দেবে। আমি শুনি কেমন হয়ে গেলাম। আমি ঢোক গেলতে গেলতে আমি কোনো চাবি তো দেখিনি। ফারিয়ার আর একটা ফ্রেন্ড পড়লো। ফারিয়া রাগে গালে একটা থাপ্পড় দিয়ে পড়লো। কই যাচ্ছিস চাবি? ম্যাম আমি সত্যি বলছি, আমি কুড়াইনি। এবার আমাকে সার্চ করতে লাগলো। এবার আমার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সার্চ দিতেই ওর সাঙ্গ পাংড়া ফাড়ির দিকে তাকিয়ে, এই দেখ ফারিয়া, দামি দামি ড্রেস কোথায় পেল রে? তাও আবার নিউ পুরাই। আমি ডুব গেলে এবং নিজেকে শক্ত করে। আমি ঢোক গেলে এবং নিজেকে শক্ত করে বললাম, দেখুন ভাইয়েরা, ওরা নিয়ে ঠাট্টা করবেন না প্লিজ, রেখে দিন বলছি, একদম বের করবেন না প্লিজ। ফারিয়া প্রভুজকে, তার মানে তুই দোকান থেকে চুরি করে নিয়ে আসছিস? এই কথা শোনা মাত্রই আমার হুঁশ উড়ে গেল। হায় আল্লাহ, আজ আমি চোর অপরাধটা পেয়ে গেলাম। ম্যাম আমি চুরি করিনি। তবে কে দিয়েছে বল? যদি বলে নীলা দিয়েছে, তাহলে নীলা স্ট্যান্ডার্ড ওদের কাছে ছোট হয়ে যাবে। এরা ওর ফ্রেন্ড, সো এখানে না বলাটাই বেটার। না না, মানে আমি কিনেছি। ফারিয়া হেসে বলল, তুই একটা এতিম হয়ে ব্র্যান্ডেড জিনিস কিনবি? চোরের বাচ্চা, মার চোরটাকে, চুরি করে এনেছে। সাথে সাথে আমার চোখে পানি এসে গেল। আমি ব্যাগটা নিয়ে চলে এলাম রেখে। রাগের চোটে খাবার আনতে ভুলে গেছি। বাসায় এসে শুনলাম যে আজও একটা মেয়ে মাংস ভাত দিয়ে গেছে আর বলেছে নাকি তোমাদের অপর ভাইয়া পাঠিয়েছে আমাকে। আমি তো বারে বারে শুনে টাস্কি খাচ্ছি যে কে এই মেয়ে যে কিনা বারবার আমাদের বাসায় খাবার দিচ্ছে। খাওয়া সেরে আমি শুয়ে আছি, পাটা বড্ড ব্যথা করছে। এমনিতেও সকালে কলেজে আর টিউশন করতে গিয়ে আরো 12টা বাজে ফেলেছি পায়ের। পাটা এখন নাড়তে পারছি না। বাসায় কেউ নেই, কারণ বিকালে সব বাইরে খেলতে বের হয়। আর সিয়া মারিয়া ওই শিশুটাকে নিয়ে গেছে। কলেজ থেকে আসার আগে শুনলাম ওরা নাকি একটা নাম ঠিক করেছে। ওই শিশুটার নাম হলো শুভ্র। ওরা বলে নাকি যে তুমি হলে আমাদের বড় ভাই আর ও আমাদের ছোট ভাই। তোমার নামের সাথে মিলিয়ে নামটা রাখছি, অভ্র আর শুভ্র। যাক, ভালোই নামটা রেখেছে। আমি শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। সন্ধ্যার সময় উঠলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে চোখ মুখ ধুয়ে বারান্দার কাছে গিয়ে বসলাম। হঠাৎ দেখতে পেলাম নীলা আসছে আমাদের বাসার দিকে, মানে এখনো স্কুটি চালাচ্ছে। আমার নীলাকে দেখে মনে পড়ে গেল ওই প্যান্ট আর শার্টের ফের দেওয়ার কথা। নীলা অবশ্য আমাদের বাসার সামনে এসে দাঁড়ালো এবং আমাদের বাসার দিকে এসে আমার সামনে এসে দাঁড়িয়েছে। সরি। কেন? তখন আপনার সাথে আমার ওরকম রিয়েক্ট করাটা ঠিক হয়নি। আরে না না, ঠিক আছে। আমি সত্যিই খুব দুঃখিত, প্লিজ মাফ করে দিন। আরে বাবা ঠিক আছে। ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। আমি একটু হেসে, কেন বারবার আমার সাথে মেসেজ ট্রাই করছেন? আপনি তো অন্য আরো ফ্রেন্ডসের কাছে ছোট হবেন। ক্ষতি নেই, যারা আপনাদের মতো মানুষদের দু চোখে দেখতে পারে না, আমিও তাদের সাথে মিশতে চাই না। আরে তোর কি যে বলেন না। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি কোথায় আর আমি কোথায়? অভ্র, আপনি এমন কেন? আমাকে আপনার সাথে মিশতে না দেওয়ার কারণ কি? কারণ আমি এতিম আর আপনি একজন শিক্ষিত রিচ ফ্যামিলির মেয়ে। আমার সাথে আপনার মেয়ের সাজে না, অন্তত এই আমাদের বাস্তব সমাজে। বাস্তব সমাজের সাজে? বাস্তব সমাজের সাজে কি সাজে না সেটা আমি বুঝবো না। প্লিজ, আমি আপনাকে আমার ফ্রেন্ড বানাতে পারবো না। ওকে, নো প্রবলেম, সরেন। এটা বলে আমাদের বাসায় ঢুকে গেল। আমি উঠে, আমাদের বাসায় আজ প্রথম ঢুকলেন, কিন্তু আপনাকে যে এক কাপ চা খাওয়াবো সে ক্ষমতা মাঝ নেই এই পায়ে ব্যথার জন্য। নীলা হেসে এসে, কে বলেছে আজ আসছি? কে বলেছে আজ আসছি? এর আগেও আসছি দুবার।
আমি কথা শুনে রীতিমতো চমকে গেলাম। 2 দিন মানে? না না, মানে বলতে চাইছি যে ওই যে কাল দিয়ে গেলাম রাতে আর কাল দুপুরে। ও আচ্ছা, বসে না প্লিজ। এটা বলে আমি তাদের তক্তা পরিষ্কার করে দিলাম, কারণ আমাদের বাসায় একটাই তক্তা আর তাতে ময়লা কাপড় চোপড় পড়েছিল। তাই আমি তাদের সরিয়ে সেটাকে নীলাকে বসতে দিলাম। আরে না না, মানে দেখলেন তো নীলা, বাস্তব কতটাই ঘিন্ন কিছু মানুষের কাছে। আমাদের বাসার অবস্থা দেখে আপনার বসার ইচ্ছে করছে না, এবার আপনি আমার সাথে মিশবেন কি করে? নীলা একটু রেগে বলল, উফ, এই নাও বসলাম, হয়েছে। এটা বলেই বসে পড়ল। নীলা এবার মোবাইল টিপতে দিতে পড়ল। পায়ের ব্যথা কেমন? ভালো নয়, প্রচন্ড যন্ত্র শুরু হচ্ছে। ও ওয়েট করেন। এবার যেন কাকে কল করলো। এই রেডি হন। কেন? কেন মানে ডক্টরের কাছে যেতে হবে, তাই না? পায়ের ব্যথা আপনার তো খুব। না, আমি ডক্টরের কাছে যেতে চাই না। এটা বলে কারণ ডাক্তারের কাছে গেলেই অনেক টাকার মেডিসিন দেবে, আবার তাতে একটা ফিস। অত টাকা আমি একেবারে দিয়ে দিলে এখনো মাসে 27টা দিন বাকি খাবো। কেন? না, এমনি আমার ব্যথা কমে গেছে। আমি রেডি হতে বলছি। না, আমি যেতে চাই না। এবার নীলা উঠে আমার হাতটা ধরে ফেললো। কই আমার দেয়া প্যান্টটা আর শার্টটা? বাহ, ভালোই হলো। নীলা তাহলে এবার ফেরত নিয়ে নেবে। আমি ব্যাগের দিকে আঙুল তুলে, ওখানে আছে। নীলা ব্যাগ থেকে ওগুলো বের করে এনে বিছায় রাখলো। কি হলো, রেখে দিলেন যে? রিটার্ন নিয়ে চলে যান। ওই এটা বলে আমার পরে থাকা শার্টটা খোলার চেষ্টা করতে থাকলো। এই কি করছেন ম্যাম? এটা কি করছেন? এটা আমাকে ছাড়ুন। ঠিক করছি, সোজা আঙুলে তো ঘি বের হবে না, তাই আঙুল বাঁকানো লাগে, আর আমি সেটাই করছি। প্লিজ ছাড়ুন ম্যাম। এবার আমি নীলার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলাম। হঠাৎ আমি নীলা আমার ভর সামলাতে না পেরেই বিছানায় পড়ে গেল, আর সাথে আমাকেও নিয়ে। নীলার সাথে সাথে চোখ বন্ধ করে জোর জোরে শ্বাস নিতে রাখলো। আমারও শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি রাত্রে ওঠার চেষ্টা করতে করতে রিয়া আর সিয়াম বাসার ভেতর ঢুকে গেল। আমাদের এমন অবস্থা দেখে ওরা মুখ টিপে হাসতে লাগলো, আর রিয়া হেসে এসে পড়ল। সিয়াম নিজের মাথায় নিজে চুলকে পড়ল। আমি তাড়াতাড়ি উঠে, এই তোরা এখানে কি করছিস? যা বাইরে যা। রিয়া সিয়াম দৌড় দিল। নীলা লজ্জায় লাল হয়ে কাচুমাচ হয়ে পড়ল। সরি, আমি বুঝতে পারিনি। না, আমার বলছিল আমি নিজেকে সামলাতে পারিনি। এবার নীলা হেসে পড়ল। বলেন, এবার ড্রেস চেঞ্জ করে ফেলেন। না, আমি এই ড্রেসে যেতে চাই। আমি চেঞ্জ করতে বলেছি না? আমি বাইরে গেলাম, এখনই চেঞ্জ করে আসেন। আচ্ছা। নীলা আবার বাইরে চলে গেল। মেয়েটা রাগ দেখে আমি আর না করতে পারলাম না। কেন জানি মেয়েটা আমার সাথে এত ক্লোজ হওয়ার ট্রাই করছে। মেয়েটা খুব সুন্দর দেখতে, পুরাই মায়াবী। চোখগুলো আরো বেশি মায়াবী, যে কেউ সেই মায়ের ডুবে যেতে পারে। ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, যে কেউ দেখে ক্র্যাশ খাবে। হয়তো আমিও খাইছি, কিন্তু এই তিনদের এসব খেলে পেট ভরে না। হাত পেটা ভাত খেয়েই তাদের দিন পার করতে হয়। মেয়েটার মায়ে কেন জানি আমি জড়িয়ে পড়ছি। খুব ভালোও লাগে এই কিছু ঘন্টার মেলামেশাতে। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হওয়ার পরে নীলা আমার কাছে এসে বাংলা সিনেমার বইয়ের মতো আমার জামার কলার ঠিক করে দিচ্ছে, আর মাঝে মাঝে আমার চোখের দিকে তাকাচ্ছে। আর আমার তো তত আস্তে আস্তে হার্টবিট বাড়ছে। আমি চলতে পারছি না ভালোভাবে, তাই আমায় ধরে সে স্কুটির কাছে নিয়ে গেল। এবার স্কুটিতে চেপে সোজা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিল। ডক্টর আমার পা দেখছে আর কিছু সারানোর উপায় বলছে, কিন্তু আমার মন এখানে নেই, মন তো ওখানে আছে। যে কয়টা হাত যাবে, নীলা বাইরে আছে। ডাক্তার দেখানো সারিয়ে সোজা ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে দাও নাকি ওই ডাক্তারেরই? নীলা প্রেসক্রিপশন চাইতে আমি দিলাম, এবং ফার্মেসিতে সব মেডিসিন নেওয়ার পরে, ভাইয়া কত হলো? নীলা আমার সাইড থেকে, তমাল ভাইয়া, এ হলো আমার ফ্রেন্ড, টাকা নেওয়া লাগবে না। আর হ্যাঁ, আব্বুকে বলে দিয়েন যে নীলা আসছিল আর বাসায় জলদি পৌঁছতে। তার মানে ওই ডাক্তারটা নীলার আব্বু, আর এই ফার্মেসির দাও। আমি মানিব্যাগ থেকে টাকাটা বের করে দিতে যাব, ঠিক তখনই নীলা আবার চোখ রাঙিয়ে বলল, কি বললাম? কথা কানে যায় না? দেখো নীলা, এই মেডিসিনগুলো তো ফ্রিতে পাওয়া যায় না, তাই দামটা দিলে এমন কি ক্ষতি? এই অভ্র, আমরা না ফ্রেন্ড তো ফ্রেন্ডেরই সাহায্যে আসে, তাই না? আমি তো আপনাকে ফ্রেন্ড পাবি না। এটা বলতেই নীলা মাথা নিচু করে হালকা ভয়েসে, ওকে। এটা বলে স্কুটির কাছে চলে গেল। আমি টাকা দিয়ে নীলার কাছে গেলাম। আমার সাথে কোনো কথা না বলে সোজা স্কুটিতে চেপে গেল। আমিও চাপলাম। স্কুটি ড্রাইভার খুব জোরে চাপতে থাকলো, হয়তো রাগে। আমি বারবার বলছি আস্তে চালান,
তিনি তত আরো বেশি স্পিডে চালাতে শুরু করলেন। আমি তো ভয় কাঁপছি। আমি তাড়াতাড়ি নীলাকে চেপে ধরলাম পেছন থেকে, সাথে সাথে স্পিডটা কমিয়ে দিল, আর আমি হাতটা ছেড়ে দিলাম। নীলা আবারও রাগে স্পিডটা বাড়িয়ে দিল। আমি আর ওকে টাচ করলাম না, সোজা আমার বাসের সামনে এসে আমায় নামিয়ে দিল। নীলা স্ক্রুটা দাঁড় করিয়ে আমার সামনে এলো, দু চোখ ভর্তি কান্না ভরা চোখ নিয়ে। হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আজ ফিল করেন কেন আপনার সাথে এত মেশার ট্রাই করছি? কি ফিল করব? আর আমাকে ছাড়েন প্লিজ, কেউ দেখে ফেলে সমস্যা হবে। হোক, আমার তো হবে না। মানে কি? আরে আমাকে ছাড়ুন না, না, ছাড়বো না। প্লিজ ছাড়ুন আমাকে, না 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 প্লিজ নীলা, সবাই দেখে ফেলবে। না। এবার আমি ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। নীলা আমার থেকে হয়তো এটা আশা করেনি। নীলা আমার দিকে তাকিয়ে অভ্রু। আমি কোনো কথা না বলে সোজা বাসায় এসে ঢুকে গেলাম। নীলাও চলে গেল। মেয়েরা এমন কেন করছেন কিছু বুঝতে পারছি না। আচ্ছা ভিউয়ার্সরা, আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট বক্সে জবাবটি ড্রপ করে দিয়ে যাবেন। ধন্যবাদ। নীলা চলে যাওয়াতে আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না। বাস্তব সমাজে আমার মতো এতিমের একটা মেয়ে বন্ধু থাকলে চারদিকে নানা সমালোচনা হতে পারে। দুদিন কলেজে গেলাম না। নীলা আর আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। মন খারাপ হলেও কিছু করতে পারছি না। বাসের সামনে বসে রায়ান আর আমাদের ওই পিচ্ছি শুভ্রের খেলা দেখছি। পরের দিন কলেজে গেলাম টিউশন ছেড়ে। কলেজে আর শুধুমাত্র এসেছি নীলার সঙ্গে কথা বলতে। কেন জানি না মেয়েটার কথা বারে বারে মনে পড়ছে। ক্লাস না করে কলেজ ক্যাম্পাসে বসে আছি, সারা কলেজ খুঁজলাম নীলাকে, কিন্তু খুঁজে পেলাম না। হঠাৎ নীলা আমার সামনে দিয়ে চলে গেল। এমন হয়ে গেল যেন সে আমাকে চেনেই না। আমি চুপচাপ বসে রইলাম। নীলাও দেখি কিছু দূরে বসে আছে, আর মাঝে মাঝে আমার দিকে নোটিস করছে। প্রায় আধা ঘন্টা বসে আছি। নীলা কাছে যাব সেই সাহসটা আর পাচ্ছি না। যদি নীলা কিছু বলে, হঠাৎই সেই স্টাইলিশ ভারী আমার সামনে এলো আর সানগ্লাসটা মাথার উপরে তুলে বলল, এই তুই এখানে কি করস? জি ম্যাম, একটু বসে আছি। এই তুই এখানে কি করস? তা থাক, কোনো অসুবিধা নেই, তবে আমার ফ্রেন্ড নীলার সাথে এমন করছিস কেন? আমি শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। কই, কি করেছি? তোর সাথে সে ফ্রেন্ডশিপ করতে চাইলে তুই বাধা দিস কেন? এটা বলে আমার পাশে বসতে চাইলো। আমি বসতে না দিয়ে, ওয়েট, কেন? আমি একটু দূরে সরে বসি। কেন? কারণ আপনার ডিমান্ড অনেক, আর তার কাছে আমি কিছুই না। তোর কোনো কথারই মানে বুঝতে পারছি না। কিভাবে আর বুঝবেন ম্যাম? দরিদ্রতা মানুষকে সব বুঝিয়ে দেয়। ফারিয়া কোনো দ্বিধাবোধ না করে আমার পাশে বসে পড়ল। ফারিয়া আমার দিকে তাকিয়ে এসে পড়ল, আচ্ছা একটা কথা বলবি অব্র? জি ম্যাম। এই যে আমি তোকে বারবার অপমান করে বেড়াই সবার সামনে, তোর কষ্ট হয় না? না, সহ্য করতে করতে আর কষ্ট বলে মনে হয় না। তবে কি জানেন তো, কিছু কিছু ব্যবহার বুকে হঠাৎ করে। ফারিয়া আবারও হেসে, অব্র একটা সত্যি কথা বলবো? জি। তোকে আমার খুব ভালো লাগে। আমি হালকা এসে আবার পান করছেন ম্যাম? আমার মাঝে কোনো স্পেশাল কোয়ালিটি নেই। জি, তোর মাঝে একটা নরম প্রকৃতির একটা মন আছে। জানি, আর তার জন্যই তো আপনি বারে বারে ভেঙে দেন। ফারিয়া আমার মাথায় হাত দিল। আমি তো পুরো শক। যে মেয়ে আমার থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করতো, সে আছে আমাকে টাচ করছে। ব্যাপার কি? ওদিকে থেকে নীলা ছুটে এলো আমার টাচ করা দেখে। নীলা এসে আমার মাথা থেকে হাত সরিয়ে আমাকে টেনে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো। নীলা রাগে পড়ছে আর আমার দিকে আঙুল তুলে বলল, এই আপনার লজ্জা করে না যে আপনাকে দিনের পর দিন আপনার উপর নানা রকম ভাবে অত্যাচার করেছে, আর তার পাশে আপনি বসে গল্প করছিলেন? আমি মাথা নিচু করে, তাই বলে আপনি ওর সাথে পাশাপাশি বসবেন কেন? পাশাপাশি বসলাম তো কি হয়েছে? নীলা আরো রেগে, কি হয়েছে মানে? জি, কি হয়েছে? আমার জলে। কি? জানি না। কি? এটা বলে আমার থেকে মুখ ফিরে নিল নীলা। আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলা আমার হাত দুটো ধরে আমার চোখের দিকে তাকিয়ে, অভ্র, তোমায় কিছু বলার আছে আজ। জি, কি বলুন বলুন। আমাকে আপনি বলে ডাকবে না, আর তুমি আজ থেকে তুমি দিয়ে ডাকবে। কেন? কারণ আমরা দুজন ফ্রেন্ড, তাই। ও ওকে। তার মানে আমরা ফ্রেন্ড? জি। নীলা শুনে পুরো খুশিতে আধখানা হয়ে, সত্যি? হ্যাঁ। নীলা এবার আমার বাম হাতের কড়িয়ে মুঠে ধরলো। বিকেলে পার্কে আসবা, কিছু বলার আছে। ওকে। আরো কিছুক্ষণ কলেজে কাটিয়ে আবার চলে এলাম বাসায়। বিকালে টিউশন যাওয়ার আগে পার্কে গেলাম।
কি জানি মেয়েটা বলবে আজ আমাকে, আল্লাহই জানে। আমি একটা বেঞ্চে বসে ওয়েট করছি। প্রায় 30 মিনিট পরে এলো নীলা। হাতে দেখি একটা ফুলের বুকে। নীলা হাত নেড়ে হাই দেখে সোজা আমাকে জড়িয়ে ধরে নিল সবার সামনেই। আমি তো পুরো কেমন হয়ে গেলাম। কেন জানি না নীলার প্রতি কেমন একটা আলাদা ফিলিংস কাজ করছে। নীলা এবার আমার পাশে বসলো, আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। নীলা আরো আমার গা ঘেসে বসলো এবং এক হাত আমার হাতের উপর রেখে বলল, এই অফরো, জি। তোমার জন্য একটা জিনিস আনছি। কি জিনিস? আগে বলো, ফিরিয়ে দিবা না? কি জিনিস রে বাবা যে ফিরিয়ে দেবো? আরে না, ফেরাবো না, প্রমিস। আর এখন তো আমরা ফ্রেন্ড। ওকে, ওয়েট। একটা ব্যাগ থেকে কি যেন বের করলো, প্যাকেট মোড়া। এই নাও, এটা তোমার। এবার ব্যাগ থেকে কি যেন একটা বের করলো, একটা প্যাকেটে মোড়া। এই মোড়া প্যাকেটটা। নীলা নিজে হো হো করে হেসে উঠলো। জি হাদারাম, এটা বাসায় গিয়ে আনবক্সিং করবা, ওকে? জি। এই, তোমার চুলগুলো এমন কেন? উফ, কলারটাও ঠিক করতে পারো না। খুব ব্যস্ত তুমি, তাই না? মেয়েটা আমার চুল আর কলার ঠিক করে দিয়ে ঠিক আমার বুকের বাম পাশে হাত রেখেছে। আর ততই আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছে। কেন জানি না মেয়েটাকে ভালোবাসে মনে হচ্ছে। আমি এসে বললাম, ওই বুকে হাত রাখিস না, জ্বলে যেতে পারে তোর হাত। কেন? তোকে দেখেই মনটা জ্বলছে যে। নীলা মাথা নিচে করে চুল ঠিক করে বলল, ইস, তোমায় খুব হাদা ভাবতাম, বাট তুমি তো দেখি ফাইটিং মাস্টার। আরে না, ওরকম কিছু না, তুমি সত্যি দেখতে অনেক সুন্দর। জানি না, তবে তোমার চোখে এমনটাই থাকতে চাই। মানে? না 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 না, মানে না। এই শোনো না, বলছি চল না ফুচকা খাই। কথা শুনতেই বুকে লাগলো। ওয়ালেটে টাকাও নিয়ে আসছে না। আমার পেট খুব ব্যথা করছে। নীলা পুরো ব্যাপারটা বুঝতে পেরে মুচকে এসে দিয়ে পড়লো, না, আমি জানি না তো, চলো খাবোই আজ। আর আমি আজ ট্রিট দিব। এবার ফুচকার দোকানের কাছে গিয়ে ফুচকা খেতে লাগলাম। আমি মজা করে নীলার মুখে ফুচকা জোর করে ঢুকিয়ে দিচ্ছি। হঠাৎই ফারিয়া আমাদের সামনে এসে। বাবা, খুব পিরিত দেখছি। আমি রেগে, ফারিয়া, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এই এতিম, আমার সাথে চল। ফারিয়া, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভাষা ঠিক কর। অভ্র এখন আবার একজন খুব ভালো বন্ধু। তাই নাকি? তোর বন্ধু তো আমার কি? আমি অব্রকে বিয়ে করতে চাই। কেন? কারণ আজ আমার আব্বু মারা গেছে আর সব সম্পত্তির কোনো এক এতিমখানায় দান করে গেছে। এতে আমি কি করবো শুনি? কিছু করা লাগবে না, শুধু আমায় বিয়ে করবি, চল। ওই দলিলে নাকি লেখা আছে, আমি কোনো এতিমকে যদি বিয়ে করি তাহলে সব সম্পত্তি আবার ব্যাক পাবো আমি। পসিবল না। আমিও মাথা নিচু করে, পসিবল না। আর আমিও পারবো না কার জন্য নিজেকে ব্যবহার করতে দিতে। ফারিয়া আমার কাছে এসে, আরে বাবা, 50 লক্ষ টাকাও দেব। আমি সাথে সাথে ফারিকে দৌড়ে ঠেলে দিয়ে, টাকার অঙ্ক দেখাচ্ছেন আপনি? নিজের আব্বু যে মারা গেছে সেটা নিয়ে কখনো মাথা ব্যথা নেই, শুধু সম্পত্তি নিয়ে আপনার এত মাথা ব্যথা। বলছি, এত টাকা নিয়ে করবেন নাকি? হ্যাঁ, এই এতিম এক তো ভিখারি, এই অফারটা তোকেই প্রথম দিলাম, কারণ তুই যে আমার ভালো লাগা এক প্রিয় মানুষ। মানেটা কাল বাসর রাতে বলবো, রেডি থাকিস, বাই। এটা বলেই ফারিয়া চলে গেল। নীলা সোজা এসে আমায় জড়িয়ে ধরে, অভ্র, চলো বিয়ে করে ফেলি। মানে? আমি তো শুনি টাস্কি খেয়ে গেছি। নীলা আবার আমাকে বিয়ে করতে চায় কেন? মানেটা খুবই সহজ। বুঝলাম না। আমি তোমায় অন্য কারোর হতে দিব না। কেন? নীলা এবার কেমন একটা করে? জানি না। আর তুমি বুঝতে পারছো না? ফারিয়া তোমায় ইউজ করার জন্য বিয়ে করছে। আর আমি তো বিয়ে করছি না ফারিয়াকে। তুমি না করলেও ও তো তোমায় জোর করে বিয়ে করবে। জোর পূর্বক কিছু হয় না নীলা। তাই এটা বলে ওকে যেন স্বস্তি বোধ করলো। নীলা এবার সোজা আমার স্কুটির পেছনে বসে একটা কেমন নিরিবিলি একাকি থাকার জায়গায় নিয়ে এলো। আমি নেমে দাঁড়ালাম। নীলা হেলমেট খুলে মাথার চুল ঠিক করে আমার হাতের মাঝে হাত ঢুকে, জানো অফ্র, এখানে আমি প্রায়ই আসি যখন আমার মন খারাপ হয়। অনেক সুন্দর জায়গাটা, তাই না? আরো বেশি ভালো লাগে যখন এখানে বসে ছোটবেলার প্রিয় মানুষটার কথা মনে পড়ে যায়। আমি কথা শুনে কিছুটা কনফিউজ হয়ে মুখ চাপাতে হাসতে লাগলাম। নীলা রেগে পুরাই আগুন হয়ে আছে। না মানে ছোটবেলায় প্রেম করতো নাকি নীলা? নীলা রেগে মিষ্টি হাসি ঠোঁটের কোণে এনে, জি না। তবে প্রিয় মানুষ বলতে?
এই তোমাদের ছেলেদের প্রবলেমটা কি জানো? প্রিয় মানুষ নাম শুনলেই আগে লাভারের কথা মাথায় আসে, তাই না? কোনো ফ্যামিলি ম্যাটার হতে পারে না বুঝি। আমি মাথা নিচু করে দিলাম সাথে সাথে। আমারও তো মজা করা ঠিক হয়নি। সরি, আর হবে না। নীলা গাল ফুলিয়ে, যাও, তোমার সাথে কথাই নেই। কেন? আমি এবার কি করলাম? তুমি অনেক পচা। একটু আগে তুমি কিন্তু বলেছিলে যে ওই পচা ছেলেটাকে তুমি বিয়ে করবে। করবো না তো। না করলে বাবা বেঁচে যাই। তুমি যা পেতনির মতো রাগ করো, সাথে সাথে আমার চুল ধরে। ওই ওই ওই, আমি পেতনি? তুমি তো দজ্জালের শাশুড়ি। এই অভ্র, তোমায় মেরে ফেলবো কিন্তু। মারলে বুঝে ফাড়িয়ে তোমাকে ছাড়বে ভেবেছ? কেন মারবে শুনি? আমি তার ভাবি বর। এটা শুনতেই নীলার কেমন খেপে গিয়ে পাগলের মতো আচরণ করতে লাগলো। এই তোমায় না বলেছি আমি তোমায় বিয়ে করব? দূর, মজা কেন করছো শুনি? আমাকে নিয়ে মজা করবে না প্লিজ। এটা আমি মানতে পারবো না। নীলা আমাকে আড়ালগুলো চোখের পানি মুছছে। আচ্ছা, কোনো দিন বলবো না। ওকে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আছে দুজনেই। হঠাৎ নীলা আমার হাতের উপর হাত রেখে আমার চোখে থেকে কেমন হয়ে তাকিয়ে, করো না আমায় বিয়ে। উহ, আল্লাহ, মেয়েটা তো মজা করতে পারে না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আচ্ছা, তোমাকে বিয়ে করলে আমার কি ফায়দা শুনি? তোমার সব কাজ করে দিব। সারাদিন টিউশন করে আসার পর তোমার পা টিপে দিব, কপাল মালিশ করে দিব, আরো অনেক কিছু। ধরো তুমি পাঠিয়েছ, আর আমি যে তখন তোমার লাথি মেরে দিই। নীলাও হেসে, তখন আমিও ঘুরে একটা লাথি দিয়ে দিব। বলে দিলাম। ইস, আমার এরকমই বই চাই। তবে কিরকম বউ শুনি? তাকে দেখতে হবে খুব সাধারণ একটা মেয়ের মতো, যে আমাদের আয়ের সামর্থ্য নিজেকে ঠিক রাখতে পারবে, সকাল বিকাল অনেক অনেক খেয়াল রাখবে, যাকে দেখলে সব কষ্ট মেরে যাবে এক মুহূর্তেই, তার গায়ে হালকা টোল থাকবে, একটু গোলমুল হবে, যাকে দেখলেই মনে হবে যে চড়ি তড়ি। নীলা হেসে, বললে বাবালে, তাহলে তো তোমায় প্রেম করতে হবে দেখছি। নীলা, আমি ভালোবাসি বিশ্বাসী, প্রেমে নয়। ও, তাহলে বুঝি তোমায় ভালোবাসার কোর্স শেখানো লাগবে আমায়? ধুর, কি যে বলো না। নীলা আমার আরো ক্লোজ ছিল। নীলা এবার ভয়ে ভয়ে আমার জামার বোতামটা টেনে ধরে পড়ল। অভ্র, কিছু বলার ছিল যে তোমায়। জি বলো। ভয় লাগছে খুব। আরে ভয়ের কি আছে, বলো। আই 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 আ কি আই আই করছো? না না, মানে কাল তুমি বিয়ে করবা না? মানে কাল তুমি বিয়ে করবা না কিন্তু ফারিয়াকে। আচ্ছা। আবারও নীলা আমার চোখের দিকে তাকিয়ে, খুব ভালো লাগে তোমায়। আমি কিছু বুঝতে না পেরে, আমারও খুব। তাই বুঝি? জি, আমারও খুব। জি, এই চলো, সন্ধ্যা হয়ে গেছে তো। জি। এবার আমরা দুজন বাসায় চলে এলাম। আমি আবার বাসায় এসে বের হয়ে গেলাম টিউশন পড়াতে। টিউশন পড়িয়ে বাসায় আসি ঠিক তখনই আমার সামনে একটা গাড়ি থেমে কে যেন নামলো। আরে, এ তো ফারিয়া। আমি ওকে দেখে ছুটে পালানোর চেষ্টা করলেও চোখ থেকে হারাতে পারলাম না। ফারিয়া সোজা এসে আমার দুটো হাত ধরে গাড়ির ভেতর বসিয়ে দিল আর গেটটা বন্ধ করে দিল। সব কাজ তুলে দিয়েছে। ফারিয়া আমার পাশে বসে আছে। আমি পুরো ভয়ে কাঁপছি। ফারিয়া আমার দিকে তাকিয়ে আমার বুকের মাঝে হাত রেখে, আমি কেঁপে কেঁপে, না না, আমি তো অনেক ভালো, প্লিজ আমাকে যেতে দিন। আমি তো পুরোই নার্ভাস ফারিয়ার কথা শুনে। না জানি আমাকে আবার কি কাণ্ডে ফাঁসানো ট্রাই করছে। না না, মানে আমি তো বিয়ে করতে পারবো না। সে তো অন্য কেউ দিতে পারেন, আমাকে কেন? আমার মতো তো প্রচুর ছেলে আপনার পেছনে পড়ে আছে। এই কে পাবো? আর আমার মতো এতিমকে ব্যবহার করতে আপনি একটু বিবেকে লাগছে না? না, আমি পারবো না। ফারিয়া এবার সিটের উপর একটা জোরে থাপ্পড় মেরে, আমি কি বলবো কি না বলবো ভেবে পাচ্ছি না। আইডিয়া, আমি নীলাকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। ফারিয়া হো হো করে হেসে উঠল। কেন? কেন নয়? আমি কি ওকে ভালোবাসতে পারি না বুঝি? ফারিয়া কিছুক্ষণ চুপ থাকার পর, মানে এটা কেমন কথা? আমি সবার সামনে ভালোবাসি বলবো? এটা সস্তা? ম্যাম প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি সাথে সাথে ভয় চুপ থেকে মাথা নিচু করে কান্না করতে লাগলাম। ফারিয়া এবার নীলাকে ফোন দিল, আমার হাতে ফোন দিল। আমি এবার ভাবলাম নীলা তো আমার গুড ফ্রেন্ড, ওকে তো আগে বলাই চাই। তাই আমি একটা ফ্রেন্ড এসে বললাম, হ্যালো নীলা। এই কুত্তা, তুই ফারিয়ার সাথে কি করছ? হ্যাঁ, তোর আজ খবর আছে। আচ্ছা স্যার, ওসব কথা। আই লাভ ইউ নীলা। নীলা শুনে হয়তো চমকে গেছে, তার জন্য কিছু সেকেন্ড ওয়েট করে, কি বললে অভ্র? আই লাভ ইউ।
আই লাভ ইউ টু। নীলা কি বিষয়টা সিরিয়াসলি নিল নাকি নাকি ফারিয়া আমার সঙ্গে আছে বলে? ফারিয়ার সাথে সাথে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গেট করে চিৎকার করে আমি মুখে হাসি নিয়ে ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এসির হাওয়াটা দারুণ ছিল। বাইরে ফারিয়া রেগে আরো আগুন হয়ে গেল। তারপর বলল, সমস্যা নেই, যার যেমন মেন্টালিটি। স্ক্রু ঢিলা। সাথে সাথেই ফারিয়া গাড়ি থেকে নেমে ছুটে আমার কাছে এসে আমার জামার কলার ধরে চেষ্টা করলো। তরবর করে নিজের টাল সামলাতে না পেরে আমার শরীরের উপর পড়ে গেল। সাথে সাথেই ফারিয়া আমার বুকের মাঝে দু হাতে হাত রেখে ফারিয়া আমার চোখের দিকে তাকিয়ে রেগে জ্বলে পড়ে কি কি এটা শোনার সাথে সাথেই আমি ফারিয়াকে একটু ঝটকা দিয়ে, লিমিট ক্রস করছেন ম্যাম, এটা বলে সোজা বাসায় চলে এলাম। বাট বাসায় ঢুকলাম না। বাসায় একটা বাসের অন্ধকারে বসে আছি আর ভাবছি ফারিয়া কেন আমার সাথে এমন করছে। হঠাৎ দেখলাম কে যেন একটা মেয়ে আমাদের বাসার দিকে হাতে খাবার ঠোঙা নিয়ে আসছে, মুখে মাস্ক লাগানো। তার মানে এই মেয়েটাই সেই মেয়ে যে আমাদের বাসায় প্রতিদিন এখন খাবার দিয়ে যায়। আজ নাগালে পাইছি, আজ ধরবো এই মেয়েকে। আমি বাসার একটা কোণে দাঁড়িয়ে আছি। মেয়েটা বাসা থেকে বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো। আমি ওর পেছন পেছন হাঁটছি। দূরে ওই একটা অন্ধকার জায়গা আছে, ওখানে গিয়ে ঘিরবো। ওই জায়গাটা যাওয়া মাত্রই আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখটা চেপে পাশের একটা গলিতে নিয়ে গিয়ে মাস্ট করে টর্চ লাইটটা মুখে মারতেই আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম। নীলা নীলা কেমন ভয়ের চোখ বন্ধ করে আছে। ও মনে করেছে হয়তো অন্য কেউ। আরে আমি অভ্র। নীলা এবার আস্তে আস্তে চোখ খুলে পড়ল। তুমি আমায় এভাবে? আমি নীলার উপর জোর করে চেপে আছি। নীলা এবার পেছন থেকে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। তার মানে তুমি আমাদের বাসায় প্রতিদিন খাবার দিয়ে যাও? জি মিস্টার, জানেন তো সেই কবেই থেকে আপনাকে আমি ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। তবে যাই হোক, আপনার মুখ থেকে কথাটা শুনে খুব ধন্য মনে করছি। বাদ দাও সব কথা, আগে বলো প্রতিদিন আমার বাসায় খাবার দিয়ে যাওয়ার মানে কি? বারে আমার বরটা, আমার দেওরগুলা আর ননদটা না খেয়ে থাকবে তা হয় নাকি? ওই তোমার বর কেন? নীলা হেসে আমার জামার কলার ধরে। দেখবা কে বর আমার? না, দেখতে চাই না। আমি কারো বর না। ওকে মেরে ফেলবো আর একবার এমন কথা বললে। সিরিয়াসলি বলছি, আমি কারো বর হতে পারবো না। এই এটা বলে আমার মাথা চেপে ধরলো আর আমার মুখের দিকে তাকিয়ে, ভালোবাসি যে তোমায় খুব। তো আমি কি করব? ওটা এতটুকু রোমান্টিক নাও তুমি। ওটা আবার কি? নীলা এবার আমার ঠোঁটের উপর ঠোঁট চাপানো ট্রাই করতেই আমি নানা করতে লাগলাম। এই মেয়ে, তুমি আমার দেহ পাবে বাট মন পাবে না। নীলা আমার চুল টেনে, আমার যে দুটাই লাগবে। পারবো না দিতে। না দিলে জোর করে নেবো যে। এই ছাড়ো ছাড়ো, এই অন্ধকারে আমাকে এভাবে একা পেয়ে জন্য না প্লিজ। আমি এনেছিলাম নাকি অন্ধকার গলিতে? ছাড়ো না প্লিজ। আজ একটু ভালোবাসতে দাও। না, ভালো লাগছে না, ছাড়ো। এটা বলে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। ভাইরে, নীলার দিকে তাকাতে এখন লজ্জা লাগছে। আমি কোনো কথা না বলে লজ্জায় পাশে এসে বিছানায় শুয়ে পড়লাম। আর সেই নীলা ওই কিসটার কথা বারবার মনে পড়ছে। আমি ততই নিজের আনমনে হাসছি। হয়তো প্রথম ভালোবাসা এটাই ক্রেজি ক্রেজি ফিলিংস। হঠাৎ মনে পড়লো নীলার দেওয়া গিফটটা আনবক্সিং করার কথা। আমি নীলার ওইসব কথা চিন্তা করতে করতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। মাঝরাতে ঘুম ভেঙে গেল। অনেক ট্রাই করছি আবার ঘুমানোর জন্য, বাট ঘুমাতে আর পারছি না। কপালে হাত রেখে শুয়ে আছি, পাশাপাশি আমার সব ভাই বোন শুয়ে আছে। হঠাৎ আমার ব্যাগ থেকে একটা শব্দ আস্তে আস্তে শুনতে পাচ্ছি। আমি তো প্রথমে অবাক ব্যাগের মধ্যে শব্দটা পেয়ে খুব ভয় পেলাম। ভূত টুত না তো আবার। আমি আস্তে আস্তে ব্যাগের পাশে যেতেই শব্দটা অফ হয়ে গেল। আমি এবার ব্যাগটাতে হাত পরে দেখলাম কই তেমন কিছু নেই। আমার চোখ এবার নীলের গিফটটাতে পড়লো। আমি ব্যাগ থেকে বের করলাম। আমি এবার চুপি চুপি ছাদে গেলাম। অবশ্য ঘুম আসে না তাই আর কি। ছাদের কারণে এসে বসে নীলার দেওয়া গিফটটা আনবক্সিং করতেই, আরে ভাই, এটা তো একটা মোবাইল, পুরোই নতুন। আমি মোবাইলটা হাতে নিয়ে বসে আছি আর ভাবছি এ তো অনেক দিনের মোবাইল হবে, টাচ স্ক্রিনওয়ালা, কাল ফেরত দিয়ে দেবো। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। প্রথমে আমি রিসিভ না করতে পারলেও পরে রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে একজন রেগে, কে? ওই এতক্ষণ কি করছিলা শুনি? কে? তোর বউ? সরি, আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? আমি বউ বলেছি মানে বউ।